দ্রুত বিচারের নামে অবিচার নয়। আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে, তারা চলে যায় নাই। আমি বলতো তোমার গ্রামেও আছে, কাজেই সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। নির্বাচন বিলম্বিত হলে ডক্টর ইউনূসের মর্যাদা কলঙ্কিত করবে ডেভিল হান্টের সদস্যরা, শঙ্কা বিএনপি নেতার। আজও কেন, কার ইঙ্গিতে, কিসের ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের জালে আপনারা আবার পড়ে যাচ্ছেন? নির্বাচনকে দেরি করে আবার মহিন ফখরুদ্দিনের জন্ম দেওয়ার এই বিষয়গুলো জনগণ বলা ইতিমধ্যেই শুরু করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এনআইডির তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। স্বাস্থ্য অধিদপ্তর সহ সরকারি বেসরকারি 5 প্রতিষ্ঠানকে শোকজ, ইচ্ছাকৃত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা। অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে গ্রেফতার আরো 111। পুলিশের জালে সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন। হত্যা মামলায় আনিসুল সালমান সহ 7 আসামি রিমান্ডে। বিরতির কারণে কেউ হজে যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিকে, হুঁশিয়ারি ধর্ম উপদেষ্টার। অস্বাভাবিক বিমান ভাড়ার কারণ খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠন। এবং 1 মাসের বেশি সময় পর টিসিবি ট্রাকসেল চালু। শুরুতে মিলছে ঢাকা ও চট্টগ্রামে। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেয়া হবে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ যেন পথ হারা না হয়, সজাগ থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, স্বৈরাচারী সরকারের লোক শুধু সরকারে না, গ্রামেগঞ্জেও আছে। তাদেরকে মারধর করে নয়, বরং শুধরাতে হবে। দ্রুত বিচারের নামে সরকার কোনো অবিচার করবে না। সকালে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন তারা। কিন্তু পথের থেকে পড়েও যেতে পারে, কাজে সেটাতে আমাদের সর্বক্ষণিক সাবধান থাকতে হবে, আপনাদের নজর রাখতে হবে। আমরা এনে দিলাম, খবরদার এটাকে নষ্ট করে ফেলো না। তোমরা বলার সময় বলেছ যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে, তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না, সে আমারে পিটবে, আমি পিটবো, এটা এই পিটাপিটির শেষ কোনোদিন হবে না। তাদেরকে বোঝাতে হবে তোমাদের রাস্তা ভুল, যা করেছো মাপ চাও। তোমরা বিচারের কথা বলেছো অনেক সময়, বিচার তো হবে, বিচারের কাজ সরকারের দায়িত্ব বিচার করা। এবং তোমরা তাৎক্ষণিক বিচার চেয়েছো, এখানে অনেকে তাৎক্ষণিক এক্ষুনি বিচার চাই। বিচারের মুশকিল হলো যে তাৎক্ষণিক হয় না এই জিনিস, কারণ তাৎক্ষণিক হতে হলে অবিচার হয়ে যায়। বিচারের মূল জিনিসটা হলো এটা সুবিচার হতে হবে। নির্বাচন বিলম্বিত হলে ডক্টর ইউনূসের মর্যাদা কলঙ্কিত করবে ডেভিল হান্টের সদস্যরা, এমন শঙ্কা প্রকাশ করে আবারও মঈনুদ্দিন ফখরুদ্দিন জন্ম দেওয়ার চেষ্টা চলছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু হলে গাজীপুরে ছাত্রদের উপর আক্রমণ হতো না। এছাড়া বিএনপি মৃত ব্যক্তির ভোটে জিতে ক্ষমতায় যেতে চায় না বলেও মন্তব্য করেন ফারুক। অশোভন বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান 1973 সাল থেকে 75 পর্যন্ত ক্ষমতা থেকে। সেদিন যদি এক দলে না করতেন, সেদিন যদি সংবিধান পরিবর্তন না করতেন, সেদিন যদি গণতন্ত্রের গলায় ছুরি না মারতেন, তাহলে বাংলাদেশের শেখ মুজিবের এই 32 নম্বরে বাড়ির স্মৃতি আজকে দুলঙ্কিত হতো না, সচিবালয়ে আগুন হতো না, গাজীপুরে আমার বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হতো না, যদি আপনারা সতর্ক দৃষ্টিতে এই ডেভিল হান্ট
ক্ষমতা গ্রহণের পরে শুরু করতেন। সরকারে বসে রাজনৈতিক দল গঠন রাজনীতিতে খুব একটা ভালো বিষয় নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দেশের বর্তমান পরিস্থিতিতে সঠিক সময়ে নির্বাচন হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন তিনি। সকালে রাজধানীর পুরানা পল্টনের তোপখানা রোডে নাগরিক ঐক্য কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মান্না। তিনি আরো বলেন, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্র উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, নিজেদের মধ্যে সমঝোতা বাড়াতে হবে। বিএনপির সঙ্গে ছাত্র সমাজের মনোমালিন্য দূর করার পর জোর দিতে হবে। এ সময় বিএনপি, জাতীয় নাগরিক কমিটি, গণতন্ত্র মঞ্চ সহ ছাত্র সমন্বয়কদের নিয়ে বুধবার বৈঠকের ঘোষণা দেন তিনি। পলিটিক্সে হ্যান্ডেল করতে পারছে না, পলিটিক্স একেবারে ইকোনমিক্সে হ্যান্ডেল করতে পারছে না। মানে কেবলমাত্র আমরা বড় বিপদে আছি, যত বেশি ফাইট করবে তত পোলস পর শেষ পর্যন্ত ইলেকশনটা হয় কিনা তারও একটা প্রশ্ন তৈরি হয়ে যেতে পারে। গণতন্ত্র উত্তরণে নিজেদের মধ্যে সমঝোতা এবং ঐক্য বাড়ানো হোক, এই লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি। আমি বিএনপি এবং ছাত্র সমন্বয় যারা আছে নতুন রাজনৈতিক দল করবে বলে ঘোষণা দিয়েছে, এদেরকে একটা চায়ের দাওয়াত করছি। এনআইডি সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস, স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠান থেকে তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন। প্রতিষ্ঠানগুলোকে শোকজ করার কথা জানিয়ে ইসি সচিব জানান, তথ্য ফাঁস ইচ্ছাকৃত হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি থেকে নাগরিকদের তথ্য ফাঁসের ঘটনা নিয়ে তোলপাড় হয় সারা দেশ। সে সময় প্রতিষ্ঠানটি দায় এড়ালেও পুনরায় যাচাই বাছাই করে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। নিবন্ধনের তথ্য উপাত্ত যাচাই বাছাইয়ে চুক্তি লঙ্ঘন করার বিষয় প্রমাণিত হলেই 20 ডিসেম্বর বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে নির্বাচন কমিশন। বিসিবির পর এবার 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে তথ্য পাচারের প্রমাণ পেয়েছে ইসি। সোমবার সকালে আগারগাঁ নির্বাচন ভবনে এনআইডি যাচাই সেবা সংগ্রহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় সভা শেষে একথা জানান নির্বাচন কমিশনের সচিব। 182টা অর্গানাইজেশনের সাথে আমাদের চুক্তির আওতায় আমরা এই তথ্যটা দিয়ে থেকে থাকি। এটা সরকারের প্রতিষ্ঠান আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আছে, ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, টেলিকমিউনিকেশন এর আছে, এর সব মিলে এরকম 182। এখন দেখা যাচ্ছে যে আমাদের অগোচরেই, আমি বলবো অগোচরেই, এই তথ্য যাদের কাছে দিচ্ছি তার থেকে তথ্য অন্য অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্যটা নিচ্ছেন। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, ইউসিবি ব্যাংকের উপায়, চট্টগ্রাম পোর্ট অথরিটি, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস। এই প্রতিষ্ঠানগুলোকে শোকজ করা হয়েছে। চুক্তির শর্ত পূরণ করেননি, অতএব চুক্তিতে বাতিল হবে। এখন এর পরবর্তীতে যদি কেউ বলেন যে ঠিক আছে আমাদের যেটা, আবার তারা তো সেবা দিবেন, তারা যদি নতুন করে আমাদের সাথে চুক্তিতে আসতে চান, ওয়েলকাম। 182টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছ থেকে তথ্য যাচাই করে থাকে। কোন প্রতিষ্ঠানের কতটুকু তথ্য প্রয়োজন, যতটুকু নিচ্ছে তা বেশি নিচ্ছে কিনা 3 দিনব্যাপী এই মত বিনিময় অনুষ্ঠান থেকে তা পর্যালোচনা করা হবে অংশীজনদের সাথে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দেশ জুড়ে চলছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে নতুন করে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগের 100 নেতাকর্মী। এর মধ্যে রয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে নিয়ে রোববার রাতে গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকায় অভিযানে যায় পুলিশ। 5ম তলা ভবনের 4র্থ তলায় সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সন্ধান মেলে। গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায় প্রায় 2 মাস ধরে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন চয়ন। তার বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদাবাজি, হত্যা সহ একাধিক মামলা রয়েছে। চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। ওনার বিরুদ্ধে সিরাজগঞ্জে একাধিক মামলা রয়েছে। এছাড়া গাজীপুর মহানগর ও জেলা এলাকায় অভিযানে ধরা পড়েছে 100 জন। আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান আছে। আমাদের গোয়েন্দা এরকম কোনো গোয়েন্দা তথ্য যদি আমরা পাই, সে অনুযায়ী আমরা আমাদের পরবর্তী অপারেশন কার্যক্রম পরিচালনা করব। এর আগে অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে সারা দেশে 1308 জনকে গ্রেফতারের খবর জানায় পুলিশ সদর দফতর। সময় সংবাদ, গাজীপুর।
পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এছাড়া বিভিন্ন থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে আসামিদের। 5 আগস্ট গণঅভ্যুত্থানের চূড়ান্ত দিন। রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিবিদ্ধ হন পারভেজ মিয়া। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় গত 29 অক্টোবর যাত্রাবাড়ি থানায় মামলা করেন পারভেজের মা কানিজ ফাতেমা। এ মামলায় সোমবার শুনানি শেষে আনিসুল হক, সালমান এফ রহমান, শমশের মবিন চৌধুরী এবং জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ড আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহান ইশতিয়াকের আদালত। এদিন যাত্রাবাড়ি থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আদালতে অপর আসামিরা নিশ্চুপ থাকলেও কথা বলেন তৃণমূল বিএনপির সভাপতি শমশের মবিন চৌধুরী। মামলার সঙ্গে তার দ্রুততম সম্পর্ক নেই দাবি করে জামিন চান তিনি। প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী জানান, গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এসব আসামিদের। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে গণহত্যার দায় থেকে পার পেতে চাইছেন আসামিরা। ফ্যাসিস্ট হাসিনার অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান এবং আনিসুল হক, দীপু মনির সহ এবং আরেকজন রাজনীতিতে বড় পোল্টিবাজ শমশের মবিন চৌধুরী সহ মোট 12 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলায় আজকে উপস্থাপন করা হয় এবং বিভিন্ন মামলা তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিপক্ষের আইনজীবীর দাবি, আসামিদের বারবার রিমান্ডে নিয়েও নতুন কোনো তথ্য উদ্ঘাটন হচ্ছে না, কাজেই ফের রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা নেই। আসামি জুনায়েদ আহমেদ পলককে ইতিমধ্যে 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তিনি 34 দিনে অলরেডি রিমান্ডে ছিলেন এবং তার 24 দিনের রিমান্ড এখনও পেন্ডিং রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে হাইকোর্টের নির্দেশনা আছে 11 নং নির্দেশনা অনুযায়ী যদি তদন্তের সাথে প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। এছাড়া রাজধানীর কাফরুল, শাহবাগ, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং সূত্রাপুর থানার একাধিক হত্যা মামলায় দীপু মনি, সাদেক খান, গোলাম কিবরিয়া টিপু সহ 12 আসামিকে গ্রেপ্তার দেখেছেন বিচারক। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় জামিন না হওয়া বাকি বিডিআর সদস্যদের শুনানি চলছে। দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জামিন শুনানি শুরু হয়। এখনো জামিন না পাওয়া 3 শতাধিক বিডিআর সদস্যদের স্বজনরা কারাগারের সামনে অবস্থান করছেন। এর আগে সকাল 9:30টার দিকে কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দফতরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পান 168 বিডিআর সদস্য। ঢাকার কেরানীগঞ্জে আসামি পক্ষের এবার আইন ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিস্ফোরণ ঘটিয়েছে অভিযোগ করতে হবে যে তিনি আমার কাছ থেকে সেটা উদ্ধার হয়েছে, অথবা বলতে হবে যে আমি এরকম কোনো বিস্ফোরক দ্রব্য আমার হেফাজতে রেখেছি। এইরকম 284 জনের মধ্যে কোনো সাক্ষী এখন পর্যন্ত মাননীয় আদালতে কোনো আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ করেন নাই। এবং আমরা জামিনের গ্রাউন্ড হিসেবে আমরা বলেছি যে যেহেতু বিস্ফোরক দ্রব্য আইনে এই আসামিদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই, আমরা বলেছি যে যেহেতু 16 বছর যাবৎ এই আসামিরা জেল হাজতে আছে, আমরা এটাও বলেছি যে আরও কত বছর লাগবে এই মামলা নিষ্পত্তি হতে, এটার কোনো এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনারা জেনে থাকবেন 1264 জন সাক্ষীর মধ্যে মাত্র 284 জনের সাক্ষী এই পর্যন্ত হয়েছে। তো যে হারে সাক্ষ্য নেওয়া হচ্ছে, এই হারে যদি সাক্ষী নেওয়া হয় আরও 16 বছর লাগবে এই মামলাটি শেষ হতে। অতএব কারণে এই যে লং কাস্টডি, এই যে দীর্ঘদিন যাবৎ বিনা বিচারে আসামিগুলো জেল হাজতে আছে, এইটাই জামিনের অন্যতম প্রধান কারণ। এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত, আমরা এই কথাগুলি আমরা দরখাস্তে লিখেছি, আমরা আদালতে আজকে আমাদের সাবমিশনে উল্লেখ করেছি, এবং আমরা বিশ্বাস করি যে মাননীয় আদালত অত্যন্ত ন্যায় বিচারক, তিনি অত্যন্ত বিচক্ষণ বিচারক এবং মানবিক বিচারক। আমরা এর আগেও তিনি আমাদেরকে বিবেচনা করেছেন এবং আমরা বিশ্বাস করি সেম ফুটিংয়ে এই আসামিদেরও জামিন হবে ইনশাল্লাহ। আমরা মাননীয় আদালতের আদেশের জন্য আমরা অপেক্ষা আছি। আশা করি 2-3 দিনের মধ্যে তিনি আদেশ দেবেন, আমরা ন্যায় বিচার পাবো এই প্রত্যাশা করি।
সরাসরি যুক্ত ছিলাম কেরানীগঞ্জে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুল হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরে বাংলা হলের 1011 নম্বর রুমে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় আপিল করে খালাস পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ তারিক এজাজের আদালত এ রায় দেন। রায়ে সন্তুষ্ট প্রকাশ করে মাহমুদুর রহমান বলেন, দীর্ঘদিন জেলে আটক রাখার জন্যই এ মিথ্যা মামলা দিয়েছিলেন শেখ হাসিনা। দাবি জানান, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, বিচার বিভাগ যেন স্বাধীন থাকে। এদিকে মাহমুদুর রহমানকে যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন তাদের প্রত্যেককে তদন্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তার আইনজীবী তানভীর আহমেদ আল আমিন। পাশাপাশি তিনি বলেন, একজন সম্মানিত নাগরিককে কিভাবে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করা যায় তার নিকৃষ্টতম উদাহরণ এটি। বাংলাদেশে যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল তার প্রধান কারণ বিচার বিভাগ সর্বাগ্রে সারেন্ডার করেছিল শেখ হাসিনার কাছে। ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকার আসবে নির্বাচনের পরে, তারা যেন বিচার বিভাগে হস্তক্ষেপ না করে। আমরা আদালতে বলেছিলাম, যারা এই মামলার সাথে জড়িত, যারা এই মামলা করা থেকে শুরু করে মামলার সাজা দেয়া পর্যন্ত যারা জড়িত আছেন, তাদেরকে বলতে হবে যে কী চাপে পড়ে তারা এই ধরনের বেআইনি একটা রায় দিয়েছিলেন। এবং আমরা এটাও বলেছিলাম যে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত। 13 বছরে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। তদন্ত সংস্থা বদল হয়েছে 4 বার। সবশেষ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্ক ফোর্স। এবার হত্যা রহস্য উদ্ঘাটনে আশাবাদী পিবিআই প্রধান ও বাদী পক্ষের আইনজীবী। তবে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা চান ন্যায় বিচার। আগামীকাল 13 বছর পূর্ণ হচ্ছে নির্মম এই হত্যাকাণ্ডের। তদন্তের গতি প্রকৃতি জানার চেষ্টা করেছেন আমান নবী। দেখে আসবো রিপোর্টে। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। থানা, ডিবি ও র্যাবের তদন্তেও ভেদ হয়নি রহস্য। উল্টো 1 যুগ ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ র্যাব। আদালতের রিপোর্ট জমা দিতে তারিখ পড়েছে রেকর্ড 115 বার। র্যাবের তদন্তে উঠে আসা সন্দিগ্ধ 2 জন ঘাতকের ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ে বিগত সরকারের অনীহা নিয়েও আছে নানা প্রশ্ন। আমরা বলেছিলাম আদালতের কাছে যে গভর্নমেন্টকে বলা হোক, গুগলের কাছে, যে ওই সময় ওই রাতের বেলা ওখানে কারা কারা গিয়েছে সেই স্যাটেলাইট ইমেজটা যদি পাওয়া যায়, ভিডিও ইমেজ, তাহলে সেখান থেকে হয়তো আইডেন্টিফাই করা যাবে কারা কারা ও বাসায় ঢুকেছে। তখন হয়তো ডিএনএ টেস্টটা করার সুবিধা হবে। কিন্তু আমি যখন আবেদন করলাম, সেখানে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু আবেদনটার বিরোধিতা করেছে। এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে কোনো একটা রহস্য আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ আদালতের আদেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্ক ফোর্স। 3 মাসে কতদূর এগিয়েছে তদন্ত? এই যে 12 বছর যে তদন্ত করা হয়েছে, 12 বছর তদন্তে কি পাইছিল, আবার প্রথম থেকে এটাকে রিভিউ করতে হইতেছে। যারা অতীতে ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে বক্তব্য নেওয়া হচ্ছে। 6 মাসের মধ্যে কি এটা সম্পন্ন হবে? আশা করি। বাদীর আইনজীবী বলছেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে। এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে, তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গে কথা বলছেন
আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে, সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মামলার বাদী ও রুনির ভাই বলছেন, কোনো অবস্থায় ঘাতকদের রক্ষা করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে হয় না সফল হবে বা আমরা মেনে নিব। হ্যাঁ, কিন্তু যখন যারা তদন্ত সংস্থার সাথে ছিলেন, যারা এই তদন্তের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি, কারণ তারা, আমার ধারণা, তারা অনেক কিছু জানে। আমাদের কাছে আসলে হোপফুল হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট না পাবো। আমরা আশা তো সারা জীবনই করবো যেটার বিচার আমরা হবে। হ্যাঁ, আবার আমরা আসলে তো দেখেছি কিভাবে একদম চোখের সামনে কি একটা জিনিসকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়। এ মামলায় গ্রেপ্তার মেহেরুন রুনির বন্ধু তানভীর রহমান সহ 8 আসামির কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। 13 বছরে এই ক্লুলেস ডাবল মার্ডারের অবশিষ্ট আলামতের অনেক কিছুই আগের মতো নেই। টাস্কফোর্সকে বেঁধে দেওয়ার সময় শেষ হতে হতে দেখা যাবে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও কয়েক দফা পিছিয়ে গেছে। তবুও পিবিআইয়ের কাছে বিচার প্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় পর্যায়ে যারা লুটপাট ও দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগ সরকারের শাসনামলে কয়েকটি অর্থ বছরে গৃহীত 17টি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত প্রতিবেদন ও গৃহীত পদক্ষেপ সংক্রান্ত সংবাদ সম্মেলনে নগর ভবনে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ প্রতিবেশী দেশের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছিল বলেও জানান আসিফ মাহমুদ। লুটপাট এর সাথে যারা জড়িত, যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা অনেক বেশি প্রতীয়মান হয়েছে এবং আমার মনে হয় যে সেই প্র্যাকটিসটাই এখন হয়তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র কন্টিনিউ করে যাচ্ছে। কিন্তু এখানে একটা পরিবর্তিত পরিস্থিতিতে, পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশ এখন আছে, বাংলাদেশের জনগণ আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে আগের সরকারের যে পলিসি অনুযায়ী যেই বৈদেশিক প্রভাব যেভাবে বাংলাদেশে খাটাতে পেরেছে সেটার ভবিষ্যতে আগের মতো থাকবে। গাফিলতির কারণে কেউ হজে যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিকে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে এই চুক্তি শেষ করার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন। সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং সৌদি সরকারের গঠন নির্দেশনা তুলে ধরেন তিনি। জানান, অস্বাভাবিক বিমান ভাড়ার কারণ খতিয়ে দেখতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। আসন্ন মৌসুমে বাংলাদেশ থেকে হজ পালনে 1,27,198 জনের কোটা থাকলেও নিবন্ধন করেছেন মাত্র 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন 81,900 জন। বাড়ি ভাড়া সহ সৌদি আরবের সব সার্ভিস এজেন্সিগুলোর সঙ্গে চুক্তি শেষ করতে 14 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও মাত্র 45,000 জনের চুক্তি সম্পন্ন করেছে বেসরকারি এজেন্সিগুলো। এমন পরিস্থিতিতে সচিবালয়ে চলতি বছরের হজ ব্যবস্থাপনার অগ্রগতি এবং সৌদি সরকারের নির্দেশনা তুলে ধরেন ধর্ম উপদেষ্টা। 2025 সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে দুটি প্যাকেজের কথা জানান তিনি। সাধারণ হজ প্যাকেজ 1-এ নিবন্ধিত হজ যাত্রীদের জন্য মক্কায় আমরা হারাম শরীফের বহির্চত্বর থেকে 3 কিলোমিটারের মধ্যে আবাসনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। হজ প্যাকেজ 2-এর হজ যাত্রীরা মিনায় জোন 2-এর তাঁবুতে অবস্থান করবেন এবং সার্ভিস কোম্পানির সাথে সম্পাদিত চুক্তি মোতাবেক সেখানে খাবার সহ অন্যান্য সুবিধাদি পাবেন। চলতি বছর হজ মৌসুম সামনে রেখে বেসরকারি অনেক এজেন্সি সৌদি সরকারের নিয়মানুযায়ী কাজ করছে না বলেও জানান তিনি। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন তিনি। জানান, গাফিলতির প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। ওমরা সহ বিভিন্ন ক্ষেত্রে যাত্রীদের বিমান ভাড়া অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 13 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটি প্রতিবেদন দেবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 4 অথবা 5 জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।
চলতি অর্থ বছরের শেষ 6 মাসের জন্য আজ বিকেল 3টায় মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগ জানিয়েছে এবার মুদ্রানীতি হবে অত্যন্ত সতর্কতামূলক। মূল লক্ষ্য মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে অর্থনীতির গতিধারা সচল রাখা। এছাড়া মুদ্রা বিনিময় হার ও রিজার্ভকে স্থিতিশীল রাখার নীতি কৌশল থাকবে আজকে ঘোষণা করতে যাওয়া মুদ্রানীতিতে। জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নীতি সুদ আর বাড়ানো হবে না, তবে বিনিয়োগের সুযোগ বাড়াতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর দিকেই মনোযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এই প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে নেমে এসেছে। কয়েক সপ্তাহ ধরেই অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 90 টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো দরকারি নানা ফল। রমজানে ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টির যোগান দিতে বছর জুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতি সহ নানা ফলের। তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের তো এটা দাম বাড়লেও খাওয়া লাগবে, কমলেও খাওয়া লাগবে, কম হইলে ভালো না। অনেক বেশি, এটা আরো কম হওয়া উচিত। অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে, এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে, অনেক সময় তাদের হিমশিম খাইতে হয়। এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন, একই দাম, সব জায়গায় একই দাম। এখন অনেক বেশি দাম, কম হইলে গেলে সুবিধা হইতো আর কি। খুচরা বিক্রেতারা জানান উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর, নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 70 টাকা, 20 থেকে 60 টাকা বেড়েছে আপেল, কমলার দাম। এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। মাঝে দিয়ে যখন ফলের দাম কম ছিল, সাধারণ পাবলিক 2-1 কেজি ফল নিয়ে খাইছে। এখন মনে করেন জায়গার তো দাম কমে না, জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে। সব মালের ভ্যাট বসার কারণে ফলের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে কাস্টমার ফল কিনতেছে না, আমাদের বেচা অনেক কমে গেছে। শুল্ক না কমলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। অন্তরা সেন। রাজধানীর 50টি স্থানে ভর্তুকি মূল্যে মিলছে টিসিবির 5টি পণ্য। 40 দিন বন্ধ থাকার পর রমজান সামনে রেখে আজ থেকে আবারও চালু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম, তবে কমানো হয়েছে সুবিধাভোগীর সংখ্যা। টিসিবি বলছে ফ্যামিলি কার্ডের বাইরে থাকা সাধারণ মানুষ 28 মার্চ পর্যন্ত ভর্তুকি মূল্যে পণ্য পাবেন। উচ্চ মূল্যের বাজারে ক্রেতাকে স্বস্তি দিতে গত 24 অক্টোবর ট্রাকসেল কার্যক্রম হাতে নেয় টিসিবি। 2 মাস পর গত 31 ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে তা বন্ধ করে দেয়। তবে আসছে রমজানে বাজার স্থিতিশীল রাখতে দ্বিতীয় দফায় নেওয়া হলো এই উদ্যোগ। রাজধানীর 50 ও চট্টগ্রামের 20টি স্থানে সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই চলবে এই কার্যক্রম। তবে আগে প্রতি ট্রাকে 350 জনের প্যাকেজ থাকলেও এবার থাকছে 250 জনের। আমাদের 250 পণ্য বিতরণ করার জন্য দিচ্ছে জনগণের মাঝে। মানুষের যে চাহিদাটা, এটা আমাদের বাড়ায় দিলে চাহিদাটা মোটামুটি কভার হবে। টোকনের ব্যবস্থা করতে বলছে, ঠিক আছে, লাইন যাতে মেনটেন ভালো হয়, ঠিক আছে, একজনের যেন 2-3 বার না নিতে পারে সেটা দিকেও খেয়াল রাখতে গেছে। আমরা সম্পূর্ণভাবে খেয়াল রাখি। ট্রাকসেল কার্যক্রমকে সাধুবাদ জানালেও প্যাকেজের সংখ্যা কমানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা। রয়েছে লাইন ভাঙার চিরচেনা অভিযোগও। মাল কম দিতেছেন কেন? এই যে চিন্তা করেন এই লোকগুলা দিতে পারবেন? এই লোকগুলা তো শেষ হবে না, তাহলে রয়ে যাবে, তো লাভ কি আপনাদের দিয়া? এটা লাভটা কি? আমরা এখানে লাইন ধরে দাঁড়াইছি আধা ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত, 3 ঘন্টা পর্যন্ত। এরা লাইন ছাড়ে লোকটা নিয়ে গেল 5টা ইয়ে করে। যেখানে যাই সেখানেই অবস্থা, যেখানে দাঁড়াচ্ছি এখানেই অবস্থা। এভাবে যদি বস্তা যদি নিয়ে যায় তাহলে আমরা কি করবো ভাই? 4 ঘন্টা সেটা গেছে, একবার মাল নিতে পারি না আমরা। আর তারা টুকিন ছাড়া মাল লাগে, টুকিন নিয়ে আবার এটা ঠিক না মতো টুকিন তারা সুন্দর করে মাল লওয়া যায়। এভাবে মাল দিলে কি মাল নেওয়া যায়? আমরা 4 ঘন্টা 5 ঘন্টা তারা দাঁড়ায় মাল পাইতাছি না। টিসিবি জানায় পণ্য বিক্রির আওতা বাড়াতে ঢাকা ও চট্টগ্রামে প্যাকেজের সংখ্যা কমানো হয়েছে। আগামী সপ্তাহেই বিভাগীয় শহর সহ নিম্ন আয়ের জেলাগুলোতেও শুরু হবে ট্রাকসেল। খোলা ট্রাকের মাধ্যমে আমরা এই পণ্য বিতরণ কার্যক্রম করছি, যেখানে তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুরের কয়েকটি পণ্য রয়েছে। এই পণ্য বিতরণ কার্যক্রম
আগামী মার্চ মাসের 28 তারিখ পর্যন্ত চালানোর জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। ট্রাকে প্রতি লিটার ভোজ্য তেল 100 টাকা, প্রতি কেজি ছোলা 60 টাকা, মসুর ডাল 60 টাকা, চিনি 70 ও প্রতি কেজি খেজুর 155 টাকায় বিক্রি করা হচ্ছে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে টিসিবি ভবনের সামনে আছেন রিপোর্টার MS আরেফিন। সরাসরি যাচ্ছি তার কাছে। আরেফিন, নিত্যপণ্যের উচ্চ মূল্যের বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে কিন্তু টিসিবি দ্বিতীয় দফায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে এবং তারা আজকে থেকে এটি শুরু করেছে এবং আগামী মার্চের 28 তারিখ পর্যন্ত ভর্তুকি মূল্যে ক্রেতারা আসলে 5টি পণ্য কিনতে পারবেন টিসিবির ট্রাক সেলের মাধ্যমে। টিসিবি আমাদেরকে যেটি জানিয়েছে যে ফ্যামিলি কার্ডের বাইরেও যে সকল সাধারণ ভোক্তারা রয়েছেন তারা লাইনে দাঁড়িয়ে এই ট্রাক সেল কার্যক্রমের আওতায় তারা পণ্য কিনতে পারবেন। আমরা সকাল থেকে দেখেছি যে 11টা নাগাদ থেকে সাধারণ মানুষজন এই ধরনের ট্রাকের সামনে ভিড় জমিয়েছেন এবং লাইন ধরে দাঁড়িয়েছেন। যদিও তারা আমাদেরকে অভিযোগ করেছেন যে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়াতে না পারায় অনেকেই আসলে লাইন ভঙ্গ করে সামনে থেকে পণ্য নিয়ে চলে যাচ্ছেন এবং অনেকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও আসলে পণ্য নিতে পারছেন না। যদিও ডিলাররা এই অভিযোগ অস্বীকার করে বলছেন যে আজকে প্রথম দিন তারা যথেষ্ট চেষ্টা করেছেন লাইনগুলোকে সুশৃঙ্খলভাবে রাখতে, যদিও আগামীকাল কিংবা তার পরের দিন থেকে তারা টোকেনের মাধ্যমে এসব পণ্য দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু দেখাতে চাই যে এইসব ট্রাকে যে সকল পণ্য পাওয়া যাচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সয়াবিন তেল। এটি বাজারে এই মুহূর্তে 175 টাকা লিটারে বিক্রি হচ্ছে, কিন্তু টিসিবির এই ট্রাকে কিন্তু ভর্তুকি মূল্যে 70 টাকা প্রতি লিটারেই কিন্তু ক্রেতারা এটি কিনতে পারছেন। এছাড়া নিত্যপণ্যের বাজারে যে উচ্চ মূল্য তাতে কিছুটা হলেও তারা স্বস্তি পাবে কোনো কারণে, এবং তারা আসন্ন রমজানকে সামনে রেখে তারা এই কার্যক্রম যেন পরিচালনা করা হয় এটি তারা দাবি জানিয়েছেন আমাদেরকে। তো রাজধানীর টিসিবি ভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজার থেকে। ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুর অঞ্চলের আলু চাষিরা। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। একই সঙ্গে মরার উপর খানার ঘা হিমাগারে আলু সংরক্ষণের খরচ। বস্তা প্রতি অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। তরিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশকেও কৃষকদের গুনতে হয়েছে বাড়তি খরচ। ফলে এবছর প্রতি হেক্টর জমিতে আলুর উৎপাদনে কৃষকদের ব্যয় বেড়েছে 40 থেকে 50 হাজার টাকা। ভরা মৌসুমেও নেই আলুর দাম। প্রতি কেজি আলুতে প্রায় 20 টাকা উৎপাদন খরচ পড়লেও মাঠে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। আমি অগ্রিম আলু করছি কিছু, 9 টাকা কেজি বিক্রি করছি, তাতে দেখা যায় আমার 24 শতকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা তো বেশি লস আসে। বীজ কিনলাম হইলো 120 টাকা কেজি, কোনটাই খরচ বেশি, সারের দাম বেশি। কৃষকদের অভিযোগ, গত বছর 60 থেকে 70 কেজির আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে খরচ পড়েছে 350 টাকা থেকে 385 টাকা পর্যন্ত। তবে এবার আলুর কেজি প্রতি 8 টাকা সংরক্ষণ ব্যয় নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতি বস্তায় অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। ফলে হিমাগার সিন্ডিকেটের কারণে অনেক চাষী আলু সংরক্ষণ করতে পারবেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে আলু রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের। মাঠে মারা যাবো কি করি আমরা, এই সংসার চালাবো কি করি আমরা, কি করব? কেজি প্রতি আমাদের 20 টাকা গায়ে পড়ে গেছে আলু। তো এখন যে আলুর যে বাজার, তাতে আমাদের কৃষকের তো অনেক চরম ক্ষতি। যদি আমাদের বিভিন্ন দেশে যদি রপ্তানি করার সুযোগ থাকতো, কৃষকের কাছে সরাসরি নিয়ে যাইতো, কৃষকরা টাকা পাইতো। এদিকে ভাড়া বৃদ্ধি কিংবা অগ্রিম টাকা দিতে কারো কোনো অসুবিধা হবে না বলে দাবি হিমাগার মালিকদের। অনেকের সময় মাল নিতে হুড়াহুড়ি হবে, হুড়াহুড়ি পরিবর্তিতে মানুষ আগামবুকি নিয়ে যাচ্ছে, যার যেটু প্রয়োজন। চলতি বছর রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 27 লাখ মেট্রিক টন। আর 71টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 7,32,572 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। খেলার খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুশীলনের জন্য পুরো স্কোয়াডকে একসঙ্গে বেশি সময় না পাওয়ায় প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্স। অনুশীলন ক্যাম্পে তৃতীয় দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা জানিয়েছেন তিনি নিজেই। শান্ত, বিপিএলে খুব বেশি ম্যাচ না পেলেও অধিনায়ককে নিয়ে আশাবাদী এই ক্যারিবিয়ান। পাশাপাশি একটা দল হিসেবে খেলতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে কোনো ফলাফল সম্ভব বলে বিশ্বাস করেন সিমন্স। It's not
আমি জানি এটা আদর্শ প্রস্তুতি নয়। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সবাই যখন ওয়ানডে খেলছে তখন আমরা একটা টি20 টুর্নামেন্ট শেষ করলাম। এখন বিশ্রামে সময় কাটাচ্ছে ক্রিকেটাররা। দেখা যাক, এখানে যে দু একটা সেশন পাবো, আশা করি সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারবো। শান্ত বিপিএল এ ম্যাচ পায়নি, এটা তার জন্য ভালো ছিল না, তবে সে মানসিকভাবে অনেক শক্ত আছে। আমরা তার ফর্ম নিয়ে চিন্তিত হলেও আমি জানি সে ফিরে আসবে। স্কোয়াডে থাকা সবাই যদি একাট্টা থাকে, একটা দল হিসেবে পারফর্ম করে, তাহলে যে কোনো ফলাফল সম্ভব। আমি কোনো কিছুকেই অসম্ভব মনে করি না। যদি শিরোপা জেতার আত্মবিশ্বাস না থাকতো তাহলে কিন্তু আমি এখানে থাকতাম না। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।